নমস্কার বন্ধুরা, আমি সৌরভ আর আপনারা শুনছেন অদ্ভুত হলেও সত্যি। আজকে একটি শিকারের গল্প, কন্ডনুপল্লীর জঙ্গল, বেজওয়াড়া। লেখক শ্রী দেবীপ্রসাদ রায়চৌধুরী। শুভ্র জ্যোৎস্নাস্নাত গভীর অরণ্য, নিস্তব্ধ রজনী, আমি একা প্রতি মুহূর্তে মৃত্যুর অপেক্ষা করিতেছি বনস্পতির আড়ালে। আহত শার্দুল অনতি দূরেই আমারই সন্ধানে ইতস্তত ঘুরিয়া বেড়াইতেছে। সংকেত পাইতেছি শুষ্ক পত্রের মর্মর ধ্বনিতে। গতি কখনো চঞ্চল, কখনো মন্থর, কখনো দ্রুত। মাঝে মাঝে গর্জন করিয়া উঠিতেছে গুরুগম্ভীর বজ্রনিনাদের মতো। তাহার প্রতিধ্বনি শুনিলে মনে হয় পাহাড়ের অপর পাথরগুলি এখনই বুঝি ধসিয়া পড়িবে। তাহার পর অবর্ণনীয় নিস্তব্ধতা, পরক্ষণেই দারুণ যন্ত্রণা মিশ্রিত গোঙানি, যেন অভিশাপের অন্তর্ভেদী বাণী। সন্ধ্যার অনতিপূর্বে গুলি চালাইয়াছিলাম। ছোট ৩০০.২৫ বোর রাইফেলের টোটা মাথায় কিংবা হৃদয়ে লাগিলে এরূপটি ঘটিত না, কিন্তু দুর্ভাগ্যবশত গুলি এমন কোন একটি স্থানে লাগিয়াছিল যাহা মারাত্মক জখম ছাড়া আর বেশি কিছু করিতে পারে নাই। হরিণ শিকারে আসিয়াছিলাম, সুতরাং বড় রাইফেলের বোঝা বহন করা প্রয়োজন বোধ করি নাই। বিটারেরা যখন জঙ্গল ভাঙিয়া পশু তাড়াইয়া আনিতেছিল, তখন ভাবিতে পারি নাই বিরাট আকার কুলীন বংশোদ্ভূত বাঘের সহিত অকস্মাৎ এবং অপ্রস্তুত অবস্থায় সাক্ষাৎ ঘটিবে। যে মহড়া লইয়া দাঁড়াইয়াছিলাম তাহা একাধিক পশুর পথের সঙ্গমস্থল। এরকমটি ক্বচিৎ দেখা যায়, কারণ জঙ্গলে খাদ্য খাদক সম্বন্ধ থাকায় প্রত্যেক জন্তু জাতি হিসাবে স্ব গন্তব্যপথ স্বতন্ত্র করিয়া থাকে। কিন্তু উপস্থিত ক্ষেত্রে প্রচলিত নিয়মের ব্যতিক্রম ঘটিয়াছিল। হরিণ, শূকর, চিতার গম্যস্থল এক। কুলীন শার্দুলের চরিত্রে আভিজাত্যের অভাব কখনো দেখি নাই। উক্ত ভয়াবহ জন্তুটির পদচিহ্ন না পাইয়া নিশ্চিন্ত ছিলাম। আত্মরক্ষা ও শিকারের সফলতা সম্বন্ধে ৩০০.২৫ বড়ি যথেষ্ট। ধূর্ত ও ক্ষিপ্র গতিসম্পন্ন লেপার যদি আসিয়াও পড়ে, তাহা হইলে তাহার অভ্যর্থনার উপযুক্ত সম্মান দিতে আমার হস্তস্থ রাইফেল পিছাইয়া যাইবে না। ৫ ফার্লং স্থান পরিধি লইয়া বিটারেরা অর্ধচক্রাকারে আমার দিকে অগ্রসর হইতেছিল। আমি ছোট্ট এবং নিরীহ দৃশ্য আগ্নেয়াস্ত্রটি লইয়া প্রস্তুত হইয়াছিলাম। ইতিপূর্বে বহু জঙ্গলে ঘুরিয়াছি, কিন্তু প্রশস্ত রাজপথে দাঁড়াইয়া কখনো শিকার করি নাই। মাইলের পর মাইল সরল রেখাযুক্ত রাস্তাটি ডাইনে বাঁয়ে দৃষ্টির বাহিরে অদৃশ্য হইয়া গিয়াছে। লক্ষ্যবেধী হিসাবে আমার সুনাম আছে, তথাপি অসুবিধা বোধ করিতেছিলাম, কারণ ডাইনের দিকে মুখ করিয়া রাইফেল ধরিলে হঠাৎ বাঁয়ে ঘুরিয়া এক মুহূর্তে টিপ করা সহজ নয়। সেইরূপ বাঁয়ের দিকে প্রস্তুত হইয়া থাকিলে ডাইনে ঘোরার অসুবিধাও সমান। যাহা হোক, রাইফেল চালানো সম্বন্ধে নিজের প্রতি শ্রদ্ধা ছিল, সুতরাং লক্ষ্যভ্রষ্ট হইবার সম্ভাবনা একরকম ছিল না বললে অত্যুক্তি হইবে না। অতি ক্ষীণ হইতে বিটারদের চিৎকার ক্রমশ স্পষ্ট হইয়া আসিতে লাগিল। আমি দক্ষিণ স্কন্ধে রাইফেলের বাঁট রাখিয়া একবার ডাইনে একবার বাঁয়ে ঘুরিয়া দেখিতে লাগিলাম। নিবিড় উত্তেজনায় আমার অন্তর থরথর কাঁপিতেছে। জঙ্গলের গভীরতা ভেদ করিয়া কখন কি বাহির হইয়া আসিবে ঠিক নাই। এক মুহূর্তের অন্যমনস্কতা সবকিছুর চেষ্টাই পণ্ড করিয়া দিতে পারে। প্রতিটি মুহূর্তে হৃৎস্পন্দন দ্বিগুণ ভাবে বাড়িয়া উঠিতে লাগিল। হঠাৎ শুনিলাম খসখস পদশব্দ। অভিজ্ঞতায় বুঝিলাম জানোয়ারটি ছোট, তথাপি প্রস্তুত হইয়া রইলাম। অতি নিকটে ঝোপটি নড়িয়া উঠিল। ঘোড়া টিপিয়াছিলাম প্রায়, হতাশ হইয়া গেলাম। পদশব্দ জানোয়ারের নয়, একটি ময়ূর রাস্তা পার হইয়া গেল। শিকারে এরূপ ঘটনা বহুবার ঘটিয়াছে, দমিলাম না, কিন্তু মনে মনে স্থির করিলাম এতখানি স্থান সম্মুখে রাখিয়া আর ভবিষ্যতে শিকার করিতে আসিব না। পাল্লার বাহিরে শিকার দেখিব, অথচ মারিতে পারিব না, ইহা অপেক্ষা দুঃখের কারণ আর কি হইতে পারে।
হতাশার কারণ অনুসন্ধান করিতেই মনে পড়িল মাকুন্দ সেই লোকটির কথা। অযাত্রাকে প্রাণ ভরিয়া অভিশাপ দিলাম। প্রাতঃকালে করজোড়ে গুড মর্নিং করিয়া ইস্ট অ্যান্ড ওয়েস্টের মিলন আমার সামনে না ঘটাইলে কি আমি তাহার পাকা ধানে মই দিতাম? অযাত্রার কথা ভাবিয়া কিঞ্চিৎ অন্যমনস্ক হইয়া গিয়াছিলাম। এই অবসরে একটি চতুষ্পদীও আমাকে অতিক্রম করিয়া নির্বিবাদে সামনের জঙ্গলে ঢুকিয়া পড়িল। জন্তুটি বৃহৎ আকার নেউল। দুঃখের কারণ ছিল না, তথাপি নিজের অপ্রস্তুত অবস্থাকে ক্ষমা করিতে পারিলাম না। আবার সেই পরাবতবক্ষ দীর্ঘ কেশযুক্ত ক্ষীণ কলেবর কবিকে মনে পড়িল। মনকে দৃঢ় করিলাম, তাঁবুতে ফিরিয়াই খাই বা না খাই প্রথমেই সেই জীবটিকে তাড়াইব। প্রয়োজন হইলে নিতান্ত বিনীত ও ভদ্র ভাষা ব্যবহার করিব এবং তৎসহিত প্রথম শ্রেণীর ভাড়া হাতে গুজিয়া দিয়া বলিব, তুমি অপয়া। অর্থের বিনিময়ে মঙ্গলের সম্ভাবনা থাকে, তাহা হইলে সেই সুযোগ প্রত্যাখ্যান করা নিতান্তই বোকার কাজ হইবে। কেন? আমার শিকার ব্যাধি তাড়াইবার জন্য পিসিমাই তো সস্তায়নের স্রষ্টা গৃহপুরোহিতকে যথেষ্ট টাকা দিয়া থাকেন। আমি না হয় প্রথম শ্রেণীর ভাড়া বহন করিলাম। সময় ইতিমধ্যে সন্ধ্যার দিকে ঝুঁকিয়া পড়িয়াছে। 2 দণ্ড উত্তীর্ণ হইতে চলিল। একটিও সিগারেট খাইবার অবসর পাই নাই। নেশার দুর্দমনীয় মোহ আমাকে প্রায় কাবু করিয়া আনিয়াছে, কিন্তু বন্দুক ছাড়িয়া সিগারেট ধরাই কেমন করিয়া? রেডি ট্রিগার অসাবধানতাবশত যদি ছুটিয়া যায়, তাহা হইলে হরিণ অন্যদিকে পালাইবে। এই সব কিছুর জন্যই দায়ী সেই আধমরা কবি। রজকের বাড়িতে ঢাকায় শাড়ি দেখিয়া যে কল্পিত শতাধিকারিণীর প্রেমে পড়ে, সে আর যাহাই হোক ভেজালহীন অপয়া না হইয়া যায় না। এখান হইতে ফিরিয়াই কবিকে বেধড়ক মার দিব ঠিক করিলাম। পরক্ষণেই মনে হইল, কি সর্বনাশ! সত্যি যদি মারিয়া বসি, তো জঙ্গলের ভিতর অ্যাম্বুলেন্স গাড়ি পাইব কোথা হইতে? অত্যন্ত দমিয়া গেলাম। জীবন্ত অপয়া, তাহাকেও ঠ্যাঙাইবারও উপায় নাই। দ্বীপ্রহর হইতে বন ঠ্যাঙানো চলিয়াছে, এখনো পর্যন্ত কিছু পাইলাম না, এবং যদি বা কিছু পাইলাম, তাহাও আবার ময়ূর ও নেউল। উহারা গেলে আবার অন্যমনস্ক হইলাম। সর্বোপরি একটিও সিগারেট জোটে নাই। ক্ষুধা ও তৃষ্ণায় তালু শুকাইয়া গিয়াছে। এতগুলি অঘটনের যোগাযোগ ওই অপয়াটাকে সঙ্গে না আনিলে ঘটিত না। পুনরায় এক ছাঁচে ঢালা কঙ্কালসার 1 ডাইমেনশনাল তন্বীদের সেই কবিকে মনে পড়িল। দীর্ঘ নিঃশ্বাস সহ নিজের দৃঢ় পেশিবহুল উলঙ্গ বাহুটি নানাভাবে ঘুরাইয়া দেখিলাম। তাহার পর আত্মাকে সান্ত্বনা দিলাম এই বলিয়া, উহারা বোঝে না, না বুঝুক, ক্ষতি নাই। কিন্তু তাঁবুতে ফিরিয়া ওই কবিকে মারিবই ঠিক করিলাম। একান্তই যদি প্রয়োজন হয়, মারের পর ফার্স্ট এড প্রয়োগ করিলেই চলিবে। ক্ষুধা, তৃষ্ণা ও শিকারের ব্যর্থতায় মন দমিয়া গিয়াছিল। দুত্তর দুত্তর বলিয়া পার্শ্বে রাইফেলটি রাখিতে যাইব, অমনি কানের অতি নিকট দিয়া বোঁ করিয়া গুলি বাহির হইয়া গেল। অজ্ঞাতে টিগার টিপিয়া ফেলিয়াছিলাম। পাহাড়ে পাহাড়ে শব্দের প্রতিধ্বনিতে বার্তা জীবন্ত ও সচেতন অবস্থায় শুনলাম। গুলিও আমার মাঝে আনুমানিক অর্ধ ইঞ্চির ব্যবধান না থাকিলে আজ এই শিকার কাহিনী লিখিতাম না। প্রতিধ্বনি এখন আর নাই, কিন্তু তাহার রেশ হৃদয়কে দারুণভাবে আলোড়িত করিয়া তুলিয়াছে। শিকারীর এই জাতীয় দুর্বলতা শোভনীয় নয়, কিন্তু সত্যকে অস্বীকার করিবার সাহস নাই। বাঘের সামনে বহুবার পড়িয়াছি এবং বহুবার তাহাদের আক্রমণ হইতে নিজেকে বাঁচাইয়াছি, কিন্তু সজ্ঞানে কখনো মৃত্যুকে এইভাবে উপলব্ধি করি নাই। আবার গুলি ভরিয়া লইলাম। এই ঘটনার পর বেশ খানিকটা সময় কাটিয়া গিয়াছে। অদূরে বিটারদের চিৎকারের পরিবর্তে তাহাদের অস্পষ্ট গলা শুনিতে পাইতেছি। হঠাৎ চিৎকার থামাইবার কারণ কি? অস্পষ্ট মন্ত্রণাই বা কেন? অনুমান করিলাম একটা কিছু অঘটন ঘটিয়াছে। কি হইতে পারে? হয়তোবা লেপার্ড দেখিয়া থাকিবে। হোক না লেপার্ড, তাহাতে অতগুলি লোকের ভীত হইয়া পড়িবার কারণ কি আছে? আরো কয়েক মিনিট সময় কাটিল। ভাবিলাম এই সুযোগে একটা সিগারেট ধরাইয়া লই। কোনো প্রকারে এক হস্তে সিগারেট মুখে পুড়িয়া
বাজিকরের ভঙ্গিতে দেশলাই জ্বালাইতে যাইব, এমন সময় দক্ষিণ দিকে জঙ্গল ভীষণ ভাবে নড়িয়া উঠিল। তাহার পরেই দেখিলাম একটি ছোটখাটো খড়ের ছাউনিযুক্ত কুটিরের চালা শূন্যে উড়িতেছে। চকিতে দেশলাই সিগারেট ফেলিয়া রাইফেল তুলিয়া ট্রিগার টিপিলাম। সঙ্গে সঙ্গে গুরুম শব্দে গুলি বাহির হইয়া গেল এবং পর মুহূর্তে বন্দুকের আওয়াজকে নিষ্প্রভ করিয়া শার্দুলের হুঙ্কার পারিপার্শ্বিক আবেষ্টনী কম্পিত করিয়া তুলিল। দেখিলাম এক লম্ফে বাঘ রাস্তা পার হইয়া সামনের জঙ্গলে ঢুকিয়া পড়িয়াছে। সৌভাগ্যবশত শার্দুল আমাকে দেখে নাই। বনের রাজা আহত হইয়াছে। এ অবস্থায় ঘন কণ্টকময় ঝোপের ভিতর তাহার পিছনে যাই কেমন করিয়া। গুলি যখন চালাইয়াছিলাম তখন এমন সময় ছিল না যে জন্তুটি আসলে কি দেখিয়া লই। সম্বর হরিণও অনেক সময় লাফ মারিয়া শূন্যে উড়িয়া থাকে। গুলি চালাইবার পর হুঙ্কার শুনিয়া বুঝিয়াছিলাম বাঘ মারিয়াছে। এখন একটি মাত্র টোটা সম্বল। সাধারণত আমি 5টি কামড়ায় টোটা ভরিয়া লইয়া থাকি। উপস্থিত ক্ষেত্রে তাহা হয় নাই। খোলা 3টি গুলি বাহিরে ছিল, সেই কারণে নতুন প্যাকেট খুলিবার প্রয়োজন বোধ করি নাই। তাহা ছাড়া উপরি টোটা যখন মালবাহক কুলির নিকট গচ্ছিত রহিয়াছে তখন প্রয়োজন হইলে টোটার অভাব মোচন করিতে পারি। পিছন ফিরিয়া গুলির সন্ধান করিতে দেখিলাম কুলি ইতিমধ্যে গা ঢাকা দিয়েছে। আমি একা। দিনের আলো শেষ হইয়া গিয়াছে। পাহাড়ের বিরাট ছায়ার অন্ধকারে আমি ধীরে ধীরে নিমজ্জিত হইতেছি। সবকিছুর অদ্ভুত সমাবেশে কিংকর্তব্য বিমূঢ় হইয়া গেলাম। বিটারদের কোলাহল থামিয়া গিয়াছে। নিশ্চিত বুঝিলাম উহারা আমাকে পরিত্যাগ করিয়া পালাইয়াছে। আত্মরক্ষার একমাত্র সম্বল এখন একটি মাত্র টোটা। ইহা লইয়া শিকারের পিছনে ধাওয়া করা চলে না। অবস্থার পরিবর্তনে মাঝে মাঝে বুক দুরু দুরু করিয়া কাঁপিয়া উঠিতেছিল। গাছে উঠিয়া রাত্রিটা যে কাটাইয়া দিব তাহারও উপায় নাই। ঘোরতর সামরিক প্রথায় সজ্জিত হইয়া বাহির হইয়াছি। 2 জনের সাহায্যে পোশাক পরিয়াছিলাম, সুতরাং অন্তত একজন হাত না লাগাইলে কঠিন চামড়ার লেগিং ও বুট জুতা খোলা অসম্ভব। পরিচ্ছদকে স্মার্ট করিতে গিয়া যে চওড়া বেল্ট ও কষা ব্রিটেশ পরিয়াছিলাম তাহাতে মাথা নত করিবার উপায় নাই। সর্বত্র লৌহ বেষ্টিত বুট, একটু নড়িলেই মশমশ আওয়াজ করিয়া ওঠে। এই শব্দই শার্দুলকে আহ্বান করিয়া আনবার পক্ষে যথেষ্ট। যদি আসিয়া পড়ে তাহা হইলে অন্ধকারে তাহার মর্মস্থল সন্ধান করিব কেমন করিয়া। উপায়ান্তর না দেখিয়া একটি নাতিদীর্ঘ গাছের পিছনে আশ্রয় লইলাম। কতক্ষণ আড়ষ্টভাবে দাঁড়াইয়াছিলাম মনে নাই। অকারণ চলন্ত মোটা দড়ির ভীতপ্রদ চাপ ও গতি কোমর হইতে বুক পর্যন্ত অনুভব করিতে লাগিলাম। নিশ্চিত বুঝিলাম কোন সরীসৃপ আমাকে বেষ্টন করিয়া গাছে উঠিতেছে। আমি পাথরের মতো নিশ্চল হইয়া গেলাম। নিঃশ্বাসও বুঝি তখন রোধ করিয়া রাখিয়াছিলাম। সাপটি হয় ঢ্যামনা নয় অতি প্রাচীন রাজগোখরো। গাছের উপর পাখির বাসার সন্ধানে চলিয়াছে। ডিম্ব উহাদের উপাদেয় প্রিয় খাদ্য। একটির পর একটি কুণ্ডলী মুক্ত হইতেই স্থানত্যাগ করিবার জন্য প্রস্তুত হইলাম। কারণ সন্ধানের ফলাফল যাহাই হোক না কেন, পদহীন জীবটি কিছুক্ষণ পরে যে পথে উঠিয়াছিল সেই পথেই ফিরিয়া আসিবে এবং আমাকে বেষ্টন করিয়াই নামিবে। 1 পা অগ্রসর হইয়াছি। অমনি জুতা ও লেগিংসের ঘর্ষণে এমন একটি কর্কশ শব্দ হইল, মৃত্যুর নির্ভুল সংকেত ছাড়া আর কিছু তাহাকে ভাবা চলে না। এখন বুট না খুলিতে পারিলে বাঁচিবার কোনো সম্ভাবনা দেখিতেছি না। কিন্তু খুলি কেমন করিয়া? কোনো প্রকারে ছেলেবেলায় মার্বেল খেলার অনুকরণে মাটিতে বসিতে পারিলে তবেই এই সামরিক পাদুকার কবল হইতে রক্ষা পাইতে পারি। কিন্তু তাহাও সম্পূর্ণ নিরাপদ নয়, কারণ হস্তিপৃষ্ঠে হাওদায় আসীন কোন রাজপুরুষের এই চেষ্টার পর ব্রিচেসকে দর্জি বাড়ি পাঠাইতে হইয়াছিল। দর্জির সহায়তায় আপত্তি নাই, হাওদার আড়াল তো আমার নাই। তথাপি বেপরোয়া হইয়া পাদুকার উপর সর্বশক্তি প্রয়োগ করিলাম। জুতা খুলিল, কিন্তু লেগিং 2টা আঁকড়াইয়া রইয়া গেল।
অনভিজ্ঞ কুলি কিভাবে ফিতা বাঁধিয়াছিল বুঝিবার উপায় ছিল না। বেশটি দাঁড়াইল কতকটা পট্টিদার পোস্টাল পিয়নদের মতো। এক পা দুই পা করিয়া অগ্রসর হইতেছি, আবার থামিতেছি। কি জানি, যদি গতিশীল জীব দেখিয়া বাঘ সন্দেহ করিয়া বসে। হিংস্র জন্তুর সন্দেহ জিনিসটা সবসময় বিপজ্জনক। ক্রমে বড় গাছটার পাশে প্রায় আসিয়া পড়িয়াছি। অকস্মাৎ একই সঙ্গে একাধিক মানুষের দীর্ঘ নিঃশ্বাস শুনিলাম। তাহার পর সেই আওয়াজ হাঁপানির টানের মতো লাগিল। সব কয়জনই যেন শ্বাসরোধ হইয়া মরিতে বসিয়াছে। আমার দেহের রক্ত চলাচল স্থির হইয়া আসিতে লাগিল। ভাবিলাম অবশেষে অশরীরীর আক্রোশে পড়িলাম না তো। যে বাঘটিকে আহত করিয়াছি তাহার সহিত ওই জাতীয় গল্প জড়িত আছে। তবে কি বাস্তবিক বাঘ নয়? নিশ্চয়ই নয়। এতক্ষণ সাহস করিয়া দাঁড়াইয়াছিলাম, এইবার সর্বদেহে কেমন একটা শিথিলতা বোধ করিতে লাগিলাম। পিসিমা কোন দেবতাকে উদ্দেশ্য করিয়া সস্তয়ন করিতেন জানা ছিল না, তথাপি ভগবান অন্তর্যামী ভাবিয়া কায় মনে স্মরণ করিলাম। ফল হইল বোধ হয়। মনে বল পাইয়া মুক্তির আশ্রয় লইলাম। স্থির করিলাম শব্দ জঙ্গলের হরিজন কঙ্কাল খাদক হায়নারা আহারের সন্ধানে বাহির হইয়াছে। একটি বিষয়ে নিশ্চিন্ত হইলাম, বাঘ নিকটে নাই। কারণ বাঘে হায়নায় সম্বন্ধ তেমন মধুর নয়। কিন্তু হায়নাও যদি সদলে আসিয়া পড়ে, তাহাদের আক্রমণ হইতে বাঁচিব কেমন করিয়া? টোটা তো মাত্র একটি। আসলে উহারা প্রায় নেকড়ের জাতি। অন্য বিষয় যেটুকু পার্থক্যই থাকুক, হিংস্র প্রকৃতি উভয়েরই সমান। সুযোগ পাইলেই সদলে আক্রমণ করিয়া উহারা জীবন্ত প্রাণীরও মাংস ছিঁড়িয়া খাইয়া থাকে। গাছে উঠিব উপায় নাই, কারণ কোনো ডালি নাগালের মধ্যে পাইলাম না। ফাটলের আশ্রয় লইয়া উঠিব, সে সাহসও নাই। তাহাদের অস্তিত্ব স্পর্শ দ্বারা অনুভব করিতে গেলে হয়তো কেউটে অথবা আর কোনো বিষধরের মাথায় হাত বুলাইয়া ফেলিব। বাঘকে দেখিলে অন্তত শেষ সম্বল টোটার সাহায্য লইতে পারিব, কিন্তু সাপের ছোবল হইতে মুক্তি নাই। জীবনের শেষ সময় যে অতি নিকট, তাহাতে আর সন্দেহ রইল না। যে কয়টি জীব আমাকে ঘিরিয়া আছে, তাহাদের মধ্যে যে কেহ আমার সন্ধান পাইলেই ভাবলীলা সমাপ্ত হইতে সময় লাগিবে না। আমি উহাদের এত নিকটে যে সন্ধান না পাওয়াটাই আশ্চর্যের বিষয়। পিসিমার অবাধ্য হইয়াছি বলিয়া নিজের প্রতি ধিক্কার আসিতে লাগিল। হঠাৎ সমস্ত পর্বতচূড়া ধ্বনিত হইয়া উঠিল বাঘের রোষ মিশ্রিত কঠোর আহ্বানে। আততায়ীকে সে বধ করিতে চায়। সামনের দিকে তাকাইয়া দেখিলাম অন্ধকার অপসারিত হইয়াছে। রাস্তাটি জ্যোৎস্নাপ্লুত। কিভাবে গভীর রাত্রের মধ্যে আসিয়া পড়িয়াছি অনুমান করিতে পারিলাম না। আসন্ন মৃত্যুকে এইবার সহজভাবে বরণ করিবার জন্য প্রস্তুত হইলাম। আমার ক্ষুদ্র অস্ত্রটির সর্বদেহ প্রাণ ভরিয়া অনুভব করিলাম। হয়তো এখনই তাহার নিকট চিরবিদায় লইতে হইবে। বাল্যকাল হইতে আজ পর্যন্ত অনেক দামি ও শক্তিশালী রাইফেল কিনিয়াছি এবং তাহাদের হারেমে স্ত্রীভোগের মতোই ছড়িয়া দিয়াছি, কিন্তু এই ৩০০.২৫ বোরকে নিরবিচ্ছিন্ন ভোগের বস্তু ভাবি নাই। নিতান্ত আপনার এবং পরম বন্ধু বলিয়া শ্রদ্ধা করিয়াছি, ভালোবাসিয়াছি, ঠিক যেভাবে আমার স্ত্রীকে অতি আপনার এবং পরম বন্ধু বলিয়া ভাবি। ৩০০.২৫ বোর বন্দুকটি যে আমার বাংলার সাথী। হাতে খড়ি ইহার নিকটই হইয়াছিল, ওস্তাদের সুনামও ইহার নিকটই পাইয়াছিলাম। জঙ্গলের বিপদে এই অস্ত্রটি আমাকে কখনো অসহায় ভাবিতে দেয় নাই। অস্ত্রটি হৃদয়ের অতি নিকটে টানিয়া লইলাম নিতান্ত শিশুর মতো নিবিড় ভাবে। কেমন করিয়া বুঝাইব, সেই মুহূর্তে বাল্যসখী শিকারের সহধর্মিণী ব্রোঞ্জ মিশ্রিত কঠিন ইস্পাতের স্পর্শে কতটা সান্ত্বনা পাইয়াছিলাম। কিন্তু আদরের সময় ইহা নয়। পরক্ষণেই বন্দুককে সংহারোপযোগী করিয়া স্কন্ধ বগলের মধ্যস্থলে বসাইলাম। ইহার ঠিক পূর্বের ঘটনা প্রথম ছত্রে লিখিয়াছি। গোঙানি শুনিয়া বুঝিলাম
হয়তো ব্যাঘ্র এইবার কাবু হইয়াছে। আর একবার গাছে উঠিবার চেষ্টা করিব ভাবিতেছি, এমন সময় খসখস শব্দ নিকটে আসিতে লাগিল। প্রতিটি পদক্ষেপে মৃত্যুর দ্বার উন্মুক্ত করিয়া দিতেছিল। শব্দ অনুসরণ করিয়া সেন্ট্রির মতো প্রস্তুত হইলাম। হঠাৎ শুষ্ক পত্রের সাংকেতিক ক্রিয়া থামিয়া গেল অতি নিকটে। এইবার আমাদের বোঝাপড়ার পালা। রাইফেল তুলিতেই দেখিলাম বাঘ রাস্তার ঠিক মধ্যস্থলে আসিয়া দাঁড়াইয়াছে। দাঁড়াইবার ভঙ্গি সহজ নয়, নিশ্চয়ই প্রথম গুলিতে মাজা ভাঙিয়া গিয়াছিল। ঝাপসা আলোয় কোনো প্রকারে মাথা আন্দাজ করিয়া টিগার টিপিলাম। নিস্তব্ধ অরণ্য বিকট শব্দে মুখরিত হইয়া উঠিল। সঙ্গে সঙ্গে ব্যাঘ্র লম্ফ প্রদান করিল, আমাকে লক্ষ্য করিয়া নয়, যেদিক দিয়া আসিয়াছিল সেই দিকে। সামনে ঝোপ ভাঙিয়া তছনছ হইয়া গেল। বাঘের বিচিত্র আচরণে আমি স্তম্ভিত হইয়া গেলাম। রাত্রি ক্রমশই নিবিড় হইয়া উঠিয়াছে। জ্যোৎস্নার আলোকে সবকিছু স্পষ্ট হইতে স্পষ্টতর দেখিতেছি। বাঘের আওয়াজ আর শুনিতে পাইতেছি না। এই নিস্তব্ধতার পরের ঘটনা কি ঘটিবে অনুমান করিবার উপায় নাই, কারণ যে জঙ্গলে আসিয়াছি তাহা অনাহুত বাঘ ছাড়া চিতা, লেপার্ড, প্যান্থার, নেকড়ে, হায়না হইতে আরম্ভ করিয়া প্রবল পরাক্রমশালী অজগরের নিবাসস্থল। শরীর ঝিমঝিম করিতেছিল, তথাপি প্রাণের মায়ায় রাইফেল উল্টাইয়া লাঠির মতো ধরিলাম। সেই মুহূর্তে মাথার ঠিক যথাস্থলে মনে হইল বিষধর দংশন করিয়াছে। অল্পক্ষণ পরেই অনুভব করিলাম মুখে গ্যাঁজলা জমিয়া উঠিতেছে এবং লালা আঠার মতো কঠিন ও চটচটে হইয়া আসিতেছে। মাথাও যেন নেশায় টলিতেছে। আর দাঁড়াইয়া থাকিতে পারিলাম না, বসিয়া পড়িলাম। ঠেকা ব্যতীত বসিবার শক্তিও তখন নাই। বেহুশের মতো নিজেকে এলাইয়া দিলাম। নিশ্চয় বেশিক্ষণে এইভাবে ছিলাম না। জনমানবহীন অরণ্যে অকারণ বহু লোকের চিৎকার ও তীব্র আলোক রশ্মিতে তন্দ্রাবেশ কাটিয়া গেল। সন্দিগ্ধভাবে চোখ রগড়াইয়া দেখিলাম বিটাররা মশাল জ্বালাইয়া আমার সামনে কোলাহল করিতেছে। দাঁড়াইবার চেষ্টা করিতেই মাথাটা টলিয়া গেল, কিন্তু ঠান্ডা হাওয়ায় অল্প সময়ের ভিতরেই কতকটা সুস্থ বোধ করিলাম। অদূরে গোজান অপেক্ষা করিতেছিল। মনুষ্য স্কন্ধে ভর দিয়া উঠিতে যাইব, এমন সময় দেখি কাঁটাযুক্ত একটি গাছের ডাল আমার কোটে আটকাইয়া ঝুলিতেছে। থাক, তাহা হইলে সর্পাঘাত হয় নাই। কণ্টকপূর্ণ নিরস তরুশাখায় মস্তকে বিদ্ধ হওয়ায় সর্পদষ্টের মতো অভিভূত হইয়া পড়িয়াছিলাম। আতঙ্ক কাটিতে সাহস পাইলাম। কোনো প্রকারে দুইজনের স্কন্ধে ভর করিয়া গরুর গাড়ির দিকে অগ্রসর হইতে লাগিলাম এবং প্রতিপদে দুর্গন্ধ কর্দমাক্ত জল পান করিয়া অবর্ণনীয় তৃষ্ণা ক্ষণে ক্ষণে নিবারণ করিলাম। আজ আমি সুস্থ ও সবল। ভয় পাইলে মানুষ যে অযথা মরিতে পারে তাহার প্রমাণ পাইয়াছি কাঁটাযুক্ত নির্বিষ ডালের ছোবলে। এই অকারণ ভীতির জন্য মনস্তাত্ত্বিকদের নিকট শ্রদ্ধাঞ্জলি অর্পণ করিতেছি। এই সঙ্গে আরও একটি সত্য আবিষ্কার করিয়াছি, তাহা হইতেছে অপরিশ্রিত জলপান করিলে সুস্থ ও শক্তিসম্পন্ন ভদ্র সন্তানের প্রাণহানি হইবার সম্ভাবনা সবসময় থাকে না। আমার স্ত্রীর সহিত সশরীরে এবং অত্যন্ত স্বাভাবিকভাবে বসবাস করিতেছি, তথাপি এই সত্যটি তাহাকে সম্পূর্ণ বিশ্বাস করাইতে পারি নাই। কেমন লাগলো বন্ধুরা আজকের এই গল্পটি? ভালো লাগলে একটি লাইক করুন আর শেয়ার করুন সকলের সাথে। আর হ্যাঁ, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন, কারণ এই রকম গল্প নিয়ে প্রতি শনিবার ঠিক দুপুর 1টায় আমি হাজির থাকছি এই চ্যানেলে। তাহলে বেল আইকনটিও টিপে দিন, তাহলে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। তাহলে আজকের মতো নমস্কার।